এই ফ্যাসিবাদী সময়টাতে এই শেখ হাসিনার এই রেজিমে তিনি নিজেও আসলে নানানভাবে তার জীবনটা সংগ্রামী জীবনযাপন ছিল এবং আমরা বিভিন্ন সময় দেখেছি যে নারী প্রশ্নে সংস্কার প্রশ্নে আমাদের খুব যৌক্তিকভাবে তার আমাদের থেকে আসলে উত্তর খোঁজার চেষ্টা করেন এবং সকল রাজনৈতিক দলগুলোকে প্রশ্ন মানে জর্জরিত করেন এবং খুব সাহসী প্রশ্ন করতে পারেন আমাদের সবার প্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব এবং উনি একজন কবিও কাজী জেসিন আপা। আমি ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি ওনার বক্তব্য উপস্থাপনের জন্য। সালাম এবং শুভেচ্ছা সবাইকে। নারীর কণ্ঠে জুলাই সনদের বাস্তবায়ন রূপরেখা শিশুকে আয়োজন করার জন্য নারীর কণ্ঠ তো আসলে কেউ শুনতে চায় না, কেউ যদি আয়োজন করে তাহলে তাদেরকে ধন্যবাদ দিতেই হবে। আমার কাছে যেটা মনে হয় যে 5 আগস্টের পরে আমাদের যে অবস্থা, এখানে আমরা অনেকেই অনেক কিছু চাইছি, কিছু পাচ্ছি, কিছু পাচ্ছি না। শ্রমিকদের দিক থেকে আমরা সংস্কার দেখলাম, সেই শ্রম সংস্কার কমিশন বলে সংবিধান সংস্কার কমিশন সব জায়গাতে, কিন্তু সংবিধানে যেমনটা আমরা শুনলাম যে এখানে সেই টাকা বলে গেলেন যে নারী বিষয়ক সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশনের সাথে কথাই বলতে পারেন তিনি যখন এই কমিশন থেকে যখন রিপোর্টটা দেবেন তার আগে বসা দরকার সেটা তারা পারেন। আমি যে কথাটা বলতে চাইছিলাম যে সবাই তারপর কিছু না কিছু পেয়েছে, আমার কাছে মনে হয় যে নারীরা আসলে পিছিয়ে গেছে। 5 আগস্ট পরবর্তী সময়ে তুলনামূলকভাবে নারীরা পিছিয়ে গেছে। কেন কথাটা বলছি? কারণ নারী হিসেবে আমি একজন মানুষ হিসেবে আমরা সবাই কথা বলতে পারছি, ফ্যাসিস্ট রিজিম থেকে বের হয়ে এসে কথা বলতে পারছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখতে পারছি, সরকারের বিভিন্ন কাজ যেটা আমাদের ভালো লাগছে না বা প্রশ্নের দাবি রাখছে সেসব বিষয়ে দ্বিধাহীনভাবে প্রশ্ন রাখতে পারছি। কিন্তু এর বাইরে একজন নারীর জীবনের দিকে যদি আপনি তাকান, একজন নারী যখন সাংবাদিক বা রাজনৈতিক কর্মী তাদের দিকে যদি আপনি তাকান, তাহলে আমি বলবো যে আমরা তুলনামূলকভাবে পিছিয়ে গেছি। আমি জাতীয় ঐক্যমত্য কমিশন নিয়ে কথা হয়েছে, জাতীয় ঐক্যমত্য কমিশনে কোনো নারী প্রতিনিধি নাই। জুলাই সনদটাকেই আমার কাছে খুবই নারী বিরোধী একটা সনদ মনে হয়, ভীষণ রকম নারী বিরোধী সনদ মনে হয়। লক্ষ্য করুন জুলাই সনদের মধ্যে অনেকগুলো বিষয়ে তো অনেকের ডিসপিউট আছে, অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলো তাদের নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, কিন্তু তারপরে নোট অফ ডিসেন্ট থাকলেও জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের পক্ষ থেকে কিছু প্রস্তাবনা ওখানে দিয়েছে, যেমন আপনার উচ্চকক্ষে বিয়ার এই সিদ্ধান্ত কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন নিয়েছে উইথ নোট অফ ডিসেন্ট। কিন্তু যখন নারীর প্রশ্ন আপনি দেখবেন 5% নারীকে রাজনৈতিক দলগুলোকে যে ডোমিনেশন দেওয়া হবে, সেটা কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন নোট অফ ডিসেন্ট যারা দিয়েছে সেই জায়গাটা আছে, কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের পজিশনটা কি? জাতীয় ঐক্যমত্য কমিশন কিন্তু এখানে 5% নারীর পক্ষ নেই। এই এই জাতীয় ঐক্যমত্য কমিশনে আমি এমনও শুনেছি যে নারীদেরকে বলা হয় মেয়ে লোক মানুষ রাজনীতিতে বেশি তারা কি করবে, এরকম কথা ওদের মধ্যে আলোচনা হয়েছে। আমি সাংবাদিক হিসেবে একটি কথা বলতে পারি যে নারী হওয়ার কারণে আমি কিন্তু একটু পিছিয়ে আছি। কেন পিছিয়ে আছি জানেন? কারণ আমি সবার সাক্ষাৎটা নিতে পারছি না। এখন যারা নীতি নির্ধারণে ভূমিকা রাখছে, তারা নীতি নির্ধারণে ভূমিকা রাখছে, এত গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু তারা আমি একজন নারী হওয়ার জন্য তারা আমার সাক্ষাৎকার দিলেন না। তো আমি পিছিয়ে আছি। একজন পুরুষ কর্মীকে, পুরুষ সাংবাদিককে তাদের সাক্ষাৎকার দিতে কোনো সমস্যা নেই, আমার কাছে এভিডেন্সও আছে যে বলার পরে তারা বলছেন তারা আসবেন না, বিকজ নারীকে একজন তারা সাক্ষাৎকার দেবেন না। তাহলে নীতি নির্ধারণের ক্ষেত্রে যাদের ভূমিকা আছে তারা একজন নারী সাংবাদিককে সাক্ষাৎকার দিতে চান না, নারীরা রাজনীতিতে কেন আসবে সেই বিষয়গুলো যখন
কথা বলেন, তখন বুঝতে পারবে যে আসলে জুলাই সনদটা পুরো বিষয়টা খুবই নারী বিরোধী হয়ে গেছে। তো আমি না এখানে শিরিন আপার যে হতাশার জায়গাটা, ওই হতাশা আমার ভিতরেও আছে। জাতীয় ঐক্যবাদ কমিশনে আমরা দেখলাম নারী বিষয় সংস্কার কমিশনের কোনো আলোচনাই ওখানে হয়নি, একেবারে কোনো আলোচনাই হলো না। কয়েকজন রাজনৈতিক দল, তারা নেতা, তারা গালি দিয়ে বসলেন, বাজে গালি দিলেন, যে গালি আমরা কেউ মুখে আনতে পারবো না, সেই গালির প্রতিবাদও আমরা দেখলাম না। রাষ্ট্র তাহলে একটা স্টেট, এই সরকার তাহলে কোথাকার পক্ষে অবস্থান নিচ্ছে, স্টেটকে আমরা কি করতে দেখলাম? সরকার তো এটার প্রতিবাদ করা উচিত ছিল, রাজ্যের পক্ষে অবস্থান নেওয়া উচিত ছিল। এই কমিশনে, প্রত্যেকটা কমিশনের সবকিছুর সাথে সবার একমত হতে হবে এমন কোনো কথা নেই। এই কমিশনের কোনো কোনো বিষয় কারো ভালো না লাগতে পারে, সেটা নিয়ে তো কোনো আলোচনাই হলো না। আলোচনাটা হলে অন্তত পক্ষে আমরা কিছু না কিছু পেতাম। সুতরাং সেই বিষয়টা আমি বলার অপেক্ষা রাখি না, এখানে যারা অলরেডি করেছেন আমি বলবো যে নারীরা এখানে পিছিয়ে গেছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর নারীর যা পাওয়ার কথা ছিল, এখানে ইন অ্যাডিশন আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে নারীদেরকে ভীষণ রকম ভাবে ঘায়েল করা হচ্ছে অনলাইনে। একটা নিউ ট্রেন্ড পোস্ট এই আপরাইজিং বা সারপ্রাইজিং আমরা দেখছি যে নারীদেরকে বেপর্দা এবং প্রশ্ন করার জন্য তাদেরকে বলা হচ্ছে তারা নাস্তিক, ইসলাম বিদ্বেষী, এই মন্তব্যগুলো করা হচ্ছে, এমন ভাবে করা হচ্ছে যে একদম একটা অনলাইন মব সৃষ্টি করা হচ্ছে। তো এই যে অনলাইন মব সৃষ্টি করা হচ্ছে, এটার বিরুদ্ধে কিন্তু আমরা কারো কাউকে কথা বলতে দিচ্ছি না। তো আমার কাছে মনে হয় যে এখানে নারীদের কণ্ঠ, আমাদের আমাদের কথা আমাদেরকেই বলতে হবে, যেহেতু আমাদের জন্য কেউ এগিয়ে আসছে না, আমাদের সমন্বিতভাবে কথা বলে যেতে হবে। এবং যাতে করে আমাদেরকে এভাবে আমাদেরকে যেন পিছিয়ে যেতে না হয়, কেউ যেন ভয় পেয়ে চুপ করে না যায়, সেজন্য আমাদের এই প্রতিবাদটা জারি রাখতে হবে। আমরা তো নারীদেরকে দেখতে চাই, দেখেন অনেকেই বলে যে আমরা ওরকম নির্বাচন দেখতে চাই না যে নির্বাচনে মানি আর মাসেল ব্যবহৃত হবে অনেকভাবে। কিন্তু আবার প্রার্থী হিসেবে পুরুষরাই সবার কাছে প্রিয়, তার কারণ হচ্ছে যে নারী মানি আর মাসেল সেভাবে নিয়োজিত। এটা কতখানি কন্ট্রাডিক্টরি, পরিবর্তনের কথা আমরা বলবো, নতুন বাংলাদেশ নির্মাণের কথা বলবো, কিন্তু আসলে পরিবর্তনটা কিভাবে হবে সেই পথটা আমরা যদি সঠিকভাবে না দেখি, সেই পথে যদি আমরা না চলি, তাহলে কখনোই পরিবর্তন আসবে না। আচ্ছা, এবার আমি আসি আমাদের যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে আলোচনা। জুলাই সনদ বাস্তবায়নের আলোচনাটা আমার কাছে মনে হয়েছে খুবই অ্যাব্রাপ্টলি শেষ হলো। শেষের দিকে যেন জুলাই সনদের যে আলোচনাটা হচ্ছিল জাতীয় ঐক্যমত্য কমিশনে একটু কেঁপে গেল, একটু স্তম্ভিত হয়ে গেল, একটু নড়বড়ে হয়ে গেল। এটা কেন হলো? কারণ হঠাৎই আমরা দেখলাম যে নিম্নকক্ষে পিয়ারের একটা দাবি আমরা দেখলাম, কয়েকটি দল যারা সমাবেশ করলেন তারা বললেন নিম্নকক্ষে পিয়ার হতে হবে। কয়েকটি দলের নেতারা খুব উচ্চ কণ্ঠে তারা বললেন এটা হতেই হবে। এবং আমার মনে হয় যে তখন আসলে কিভাবে এই নিম্নকক্ষের পিয়ারকে পাশ কাটিয়ে জুলাই সনদ নিয়ে একটু সমঝোতার দিকে যাওয়া যায়, সেদিকে সবাই বোধহয় মনোযোগী হলেন। আলটিমেটলি বাস্তবায়নের ব্যাপারটা নিয়ে কথা হলো না। তো এখন সামনে এসছে বাস্তবায়নের প্রসঙ্গ। এখন যখন বাস্তবায়নের প্রসঙ্গটা সামনে এসেছে, তখন আমরা দেখছি কেউ বলছে নতুন একটি জিনিস যেটা প্রস্তাব করা হয়েছে যে নোট অফ ডিসেন্টটা থাকবে না, এই গণভোট যদি হয় তাহলে নোট অফ ডিসেন্ট থাকবে না। আমার প্রশ্ন হচ্ছে তাহলে যে জুলাই সনদটা স্বাক্ষরিত হলো সেটিকে তাহলে ছুঁড়ে ফেলে দেওয়া হবে কিনা, তাহলে সেটার ভ্যালুটা কোথায় থাকবে? সেটার সাথে যদি গণভোটের যে জুলাই সনদটা যেটা জিতে আসবে, সেটার সাথে ওটার কি সম্পর্ক থাকবে? এই প্রশ্নগুলোর কিন্তু মীমাংসা হওয়া জরুরি। যদি আপনারা বলেন যে না, যে চার্টারটা সাইন মানে স্বাক্ষর করেছে সবগুলো দল, যদি বলেনি, তো এই স্বাক্ষর এই চুক্তিটা একটা ফেলে দেন, আপনারা ফেলে আমরা গণভোটে যেটা হবে সেই জায়গায় যাবো, সেটা একটা ভিন্ন বিষয়। তখন তাহলে আপনারা রাজনৈতিক দল সরকারের সাথে কথা বলেন যে এই জুলাই চার্টারের স্বাক্ষরিত যে চার্টার আছে এটা আমরা মানি না, আমরা গণভোটে যাবো, গণভোটে মানুষ যা বলবে সেটা আমরা মানতে চাই নাও। এখন আসি গণভোটে মানুষ কি বলবে। গণভোটে আপনারা একটু আগে আমাদের এখানে একজন বলছিলেন যে মানুষ যে ভোট দেয় কাদেরকে, মনে হয় সামান্তার সাথে বলছিলেন কথাটা, যে আসলে ভোট দিয়ে ভোটের মধ্যে দিয়ে আমরা কাদেরকে পাই নির্বাচিত প্রার্থী হিসেবে। অনেক সময় আমরা অনেক দুর্নীতিবাজ, অনেক চোর প্রার্থীও অনেক সময় বিজয়ী হয়ে এসেছেন, অতীতে আমরা দেখেছি। এটার কারণ হচ্ছে
ভোটার্সরা এডুকেটেড না, ভোটার্সরা তাদেরকে বিভিন্নভাবে মোটিভেট করা যায়, ম্যাক্সিমাম ভোটার্স ইজিলি মোটিভেট করা যায়। তাহলে আমাদের কি করতে হবে, যেখানে আমরা জানি যে একজন প্রার্থী সিলেক্ট করতেই তারা এই ভুল করে ফেলে যে প্রার্থীর চরিত্র দিনের আলোর মতো পরিষ্কার তার এলাকায়, তারপরও তারা এই ভুলটা করে ফেলে, বিভিন্নভাবে প্রলুব্ধ হয়ে হলেও করে ফেলে বা হয়ে যায়। সেখানে গণভোটে আপনার এতগুলো বিষয় নিয়ে যেখানে ভোট দিতে হবে, সেখানে পুরো পদ্ধতিতে আমার কাছে খুবই খুবই প্রবলেমেটিক মনে হয়। এই জন্য প্রবলেমেটিক দুটো কারণে, একটা হচ্ছে যে আমাদের ভোটার্সদেরকে জানি এর অর্থ কি, এই চেঞ্জটা আসলে তার জীবনে কি পরিবর্তন আসতে পারে, তার সে যে দেশে বাস করে সেই দেশের গণতন্ত্রে কিভাবে ভূমিকা রাখতে পারে বা কি ধরনের সংকট সৃষ্টি হতে পারে, সেই ভোটার্সরা সেটা জানে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি যখন এতগুলো পয়েন্টসে যখন আপনি এগ্রি করতে বলছেন, আমরাই তো সবসময় বলি না যে বাইনারির মধ্যে দিয়ে আপনি সবসময় কোনো প্রশ্নের উত্তর কেন চান, হ্যাঁ বা না কেন করতে হবে, তাহলে আপনি ভোটারদের সাথে ইনজাস্টিস কেন করছেন, ভোটারকে এই বাইনারির মধ্যে ফেলে দিচ্ছেন কেন, যে আপনি হ্যাঁ না করতে হবে। এই এতগুলো 40-50টা অধ্যাদেশ যেগুলো আছে বা প্রস্তাবনা যেগুলো আছে, গণভোটে যে প্রস্তাবনাগুলো থাকবে, সেই প্রস্তাবনা সবগুলো তো ভোটার নাও রাজি হতে পারে, তার কাছে একটা ভালো রাখতে পারে, 10টা ভালো রাখতে পারে, কেউ বলতে পারে যে না প্রধানমন্ত্রী হিসাবে আমি একবার একজনকেই দেখতে চাই, আবার কেউ মনে করতে পারেন না যে প্রধানমন্ত্রী সমগ্র বিশ্বের ইতিহাসে তাকে 3বার দেখতে চাই, তাকেই দেখতে চাই। তো এটা আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বললাম। তো ভোটারদের উপরে এইভাবে এরকম এরকম ভাবে গণভোটের প্রশ্নটি ব্যক্তিকে নিয়ে না, যে ব্যক্তিকে আপনি সমর্থন করছেন কিনা তার কাজে হবে সেটা তো না। এখানে আপনি কতগুলো সংবিধানে পরিবর্তন আনবেন, অনেকগুলো ধারায় সেই পরিবর্তনে তারা সমর্থন করছে কিনা, সুতরাং এটা ভোটারের সাথেও আমার মনে হয় যেটা ঠিক করা হবে না, সঠিক ভাবে এটা সঠিকভাবে হবে না ভোটারের সাথে করা। তাহলে আমাদের বাস্তবায়ন প্রক্রিয়া কি হতে পারে? বাস্তবায়ন প্রক্রিয়া আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো তাদের সাথে কথা যদি বলে, এখনো যারা ঐক্যমত্য কমিশন থেকে করলেই ভালো হতো, যদি কথা বলে দেখে যে নোট অফ ডিসেন্ট নিয়ে কোথাও কোথাও কেউ স্যাক্রিফাইস করতে পারে কিনা বা কোথাও কোনো দল ছাড় দিতে পারে কিনা, সেই জায়গা থেকে যার যার নোট অফ ডিসেন্ট সহ তারা ইলেকশনে গেলেন, যে বিজয়ী হয়ে আসবেন তারা সেটা দেখা যেতে পারবে বা তাদের কথাটা তারা রাখবেন। কথা না রাখার যে ট্র্যাডিশন আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে, অতীতে আছে, সেই আশঙ্কা থেকে যদি আপনি বলেন যে সবকিছু মানতে হবে, এখনই মানতে হবে, তাহলে সেটা বুমেরাং হতে পারে। আমার কাছে মনে হয় যে আপনি জোর করে কাউকে দিয়ে কথা বলায় আপনাকে মানতেই হবে সেটা আপনি বলাতে পারেন না। আর আইন, আমরা তো ইনডেফিনিট অর্ডিন্যান্সের কথা আমরা জানি যে আগে করা হয়েছে, সেটা কি রক্ষা হয়েছে, সেটা তো পরবর্তী দেশে কাছে না, সেটা বাতিল করতে আইন করলেই যে সংবিধানে পরিবর্তন আনলে যে সেটাও খুব সবসময় আমরা জানি সংবিধানে কতবার কাটাছেড়া হয়েছে, সেটাও যে খুব টেকসই হয় তাও তো না। রাজনীতিতে আমরা এখন একটা সমস্যা দেখছি, সেটা হচ্ছে যে সংশয়, অবিশ্বাস, এই অবিশ্বাসটাই আমাদেরকে শেষ করে দিচ্ছে। যেমন এই সরকারের ভেতরে কে কার পক্ষ নিচ্ছে সেগুলো নিয়ে কথা আছে, সংশয় আছে, রাজনৈতিক দলগুলোই দলের নেতারাই কথাগুলো বলছেন। এর বাইরে গিয়ে আমরা দেখছি যে দলগুলো একে অপরকে অভিযোগ করছেন যে সে নির্বাচন পেছাতে চায়। এখন আপনি যদি বলেন যে জুলাই সনদে এইটা হতে হবে যেটা অন্য দল মানলো না, এটা নিয়ে আরেকটি দল হয়তো সংশয় প্রকাশ করবে, আলটিমেটলি এটা নির্বাচন পেছানোর জন্য করা হচ্ছে। আবার আরেকটি সমস্যা হচ্ছে যে বিএনপি, অনেকে মনে করছে বিএনপি ক্ষমতায় যাবে, যদিও মুখে কেউ কেউ বলছেন আমরাই সরকার দল হবো, আমরাই সরকার গঠন করবো, কিন্তু তারা আসলে মনে করছে যে বিএনপি সরকার গঠন করবে। সুতরাং বিএনপিকে যতটুকু বেঁধে রাখা যায় সেরকম একটা প্রবণতা আমরা দেখছি। আমার মনে হয় যে আসলে যে দল এনসিপি রাজনীতি এনসিপি করছে এবং এনসিপি যে বিপ্লবের রাজনীতির কথা বলে, সেটা এনসিপি কার্যক্রমের মধ্যে দিয়ে প্রমাণ করতে হবে। আমরা গতকালই তো 7 নভেম্বর পার হলো, বিপ্লব সংহতি দিবস পার হলো। আমরা যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা যদি চিন্তা করি, তিনি আজও আপনারা তাদের সবাই রেফারেন্স দেন, আমরা দিই, তিনি কিন্তু এসে সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে গণপরিষদ ইত্যাদি ইত্যাদি বিপ্লব হয়ে গেছে, অনেক কিছু কিন্তু করেনি, তিনি তার কার্যক্রমে বিপ্লবটা ঘটিয়ে গেছেন, কন্ট্রোল নিয়ে গেছেন। সো এখন আপনাদের কার্যক্রম দিয়ে আপনাদের বোঝাইতে হবে যে আপনারা আসলে কি করতে চান, কি করবেন, এবং আগামীতে মানুষের ট্রাস্ট যেন আপনাদের প্রতি আসে, সেই জন্য মানুষের কাছে যাওয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করতে হবে।
জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে আমার কাছে মনে হয় যে সবগুলো দলের ঐক্যমত যদি না হয়, কোনো দল সরকার যদি জোর করে চাপিয়ে দেয়, সেটা আই ডোন্ট থিংক যে খুব একটা ভালো কিছু হবে। আগামী বাংলাদেশ আসলে রাজনৈতিক সংসদের মধ্যে দিয়ে যদি নতুন একটা বাংলাদেশ আমরা পাই, সেটা সবচেয়ে ভালো অপশন। আর তা না হলে কেউ যদি কথা না রাখে, কেউ যদি তাদের প্রতিশ্রুতি থেকে সরে যায়, তাহলে তো আমরা দেখেছি কি হয়, বাংলাদেশের মানুষকে প্রতিবাদ করতে যায়, সেটা তো আমাদের সামনে উদাহরণ হিসেবে আছে। এই তো মোটামুটি। আর আবারও বলবো আমি যে রাজনীতি পক্ষের এই অনুষ্ঠান আয়োজন করেছেন, আমি এটাকে আমি ধন্যবাদ দিতে চাই। মনে হয় যে সবাই আমাদের পক্ষ থেকে আমাদের যারা কথা বলার কথা বলে যাই, এবং বাড়ির প্রশ্ন যদি আমরা আবার চাইতে আসি, বাংলাদেশ নারী কণ্ঠে এনসিপি আয়োজিত জুলাই ধন্যবাদ জেসিন আপাকে। আমাদের